হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্লিনিং ভিডিও দিয়ে প্রথমেই শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চুলার অবস্থা এমন, মানে ডাস্টি হয়ে আছে। তো এই মেসি চুলাটাকে কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে পরিষ্কার করলে চুলা, মানে স্টিলের যে চুলাগুলো ঝকঝকে তকতকে হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই নোংরা চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভীম লিকুইড। আর এখানে একটু সাবান ইউজ করব। তো এটা হচ্ছে এক্সপার্টের একটা সাবান মেবি হয়তো। তো রেগুলার আমি ভীম সাবান ইউজ করি। এটা নতুন এনেছিলেন আমার হাজবেন্ড। তো খারাপ না, ভালোই ছিল সাবানটা। তো এমনিতে আমি রেগুলার কিচেন মানে চলি, চুলা ক্লিন করে রাখি। বাট এই যে অপশনগুলা, যে মানে পাতিলের নিচে যে চুলার অপশনটা থাকে ওই জায়গাটা মনে করেন যে এক সপ্তাহে পর পর আমি ক্লিন করি। বাট আজ প্রায় 11 দিন হয়ে গেছে আমি এটা ক্লিন করিনি, যার কারণে এটার এই অবস্থা। আরো বেশি সমস্যা হয় দুধ পড়ে গিয়ে। তো প্রায় সময় দেখা যায় যে দুধ পড়ে যায়, আবার ভাতের মারও পড়ে যায়। যখন দুধ গরম করি তখন দুধটা পড়ে এই অবস্থা হয়। তো এখানে কিছু ময়লা দেখতে পাচ্ছেন লেগে আছে। তো আমি একটা চাকুর সাহায্যে এই ময়লাগুলোকে তুলে ফেলবো। তো চাকু দিয়ে যখন এই কাজটা করতে যাবেন তখন কিন্তু একটু, মানে চাকুটাকে একটু ফেলে, একটু খাড়া করে না, মানে একটু ফেলে মনে করেন চাপ দিয়ে দিয়ে এরকম পরিষ্কার করতে হবে। আর যদি এ, মানে চাকুটা স্টিল দাঁড় করিয়ে এরকম পরিষ্কার করতে যান তাহলে দেখা যাবে দাগ দাগ পড়ে যায়। তো এই কাজটা করবেন না। যখন ক্লিন করবেন তখন একটু, মানে চাকুটাকে কাত করে এরকম পরিষ্কার করবেন। তো এই তো চাকু দিয়ে অলরেডি পরিষ্কার করা শেষ, তারপরেও কিছু ময়লা রয়ে গেছে। তো আমি তারের যে মাজনি থাকে ওইটা দিয়ে ভালো করে ঘষে মেজে ক্লিন করে নিব। আর চুলা পরিষ্কার করার পর যে, মানে পরে দেখতে যে একটা ভালো লাগে, ওই ভালো লাগাটা মনে করেন যে এই যে পরিষ্কার করার সময় যে কষ্ট হয় ওইটা দূর করে দেয়। মানে দেখার পরে, পরিষ্কার দেখার পরে তখন ভালো লাগে। আর এখানে একটা ছোট্ট ব্রাশ নিয়েছি। তো চুলার ভিতরের অংশগুলো কিন্তু মানে আর পরিষ্কার করা যায় না, খোলা যায় না। তো ওই ভিতরের অংশটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি এখানে ছোট্ট একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশের সাহায্যে ভিতরের যা ময়লা আছে ওইগুলাকে নিচের দিকে ফেলে দিচ্ছি। তো এই চুলাগুলো কিন্তু মানে একদম টাইলসের সাথে ফিট করে বসালে কিন্তু দেখতে সুন্দর লাগে। যেহেতু কিচেনটা আগের মনে করেন তৈরি করা, যার কারণে ওই মানে অপশনটা নেই। তো এইভাবে এখন রাখতে হচ্ছে। তো আমি ভালো করে একটু ক্লিন করে নিচ্ছিলাম। তারপরেও কিন্তু শেষ নয়, আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন আমি কিভাবে পরিষ্কার করি। আর এখানে এই চুলাটা দেখেন আর ওই চুলাটা দেখুন। তো একটা চুলা আমার পরিষ্কার করা শেষ। সেম ওয়েতে আমি দ্বিতীয় চুলাটাও পরিষ্কার করে নিব। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন ভিউয়ার্স জয়েন হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই স্টিলের যে চুলাগুলো থাকে ওগুলা কিন্তু মনে করেন যে পরিষ্কার করে রাখলে কিন্তু অনেক বছর যায়। তো আমার বাপের বাড়ি যেটা স্টিলের, আমার আম্মা যেটা ইউজ করেন ওইটা কিন্তু প্রায় 15-18 বছর হয়ে গেছে। এখনো নতুন ঝকঝকে তকতকে, মানে দেখলেই মনে হয় যেন কালকে মনে হয় কিনে আনা হয়েছে এরকম লাগে। তো এখানে যে হ্যাকটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে, যখন স্টিলের চুলাগুলো পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু এইভাবে 2 চামচ ভিনেগারের সাথে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চুলাটাকে ঘষে মেজে নিবেন। এতে করে কি হবে, চুলাটা মানে লাস্ট মুহূর্তে একদম ঝকঝকে হয়ে যাবে। আর যে এক্সট্রা যে ময়লাগুলো রয়ে যায় ওইগুলা কিন্তু ভালো করে মনে করেন ক্লিন হয়ে যাবে, আর রয়ে যাবে না। তো যা বলছিলাম যে আমার বাপের বাড়ির যে চুলার কথা ওইটা কিন্তু আমার আম্মা প্রতিদিন এরকম পরিষ্কার করে রাখেন। মানে ওনার আলসেমিও আসে না, উনি রান্নার
পরেই দেখতাম যে চুলাগুলো পরিষ্কার করে রাখতেন। তো এই জন্যই বলি যে যেকোনো জিনিস যত্ন করে রাখলে কিন্তু বেশি দিন যায়, হোক সেটা চুলা আর মানে হোক সেটা মানুষ। তো যতনে রতন মিলে একটা কথা আছে। তো এখানে আমার চুলাটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার দেখে আমারও মনটা অনেক মানে ভালো লাগছিল। তো প্রথমে ভাবছিলাম কিভাবে করব, মানে টাইমে হবে কিনা, ইফতারের টাইমও শুরু হয়ে যাবে। তো এখানে চুলা তো পরিষ্কার করা হয়ে গেল, কিন্তু রয়ে গেল যে চুলার যে বাচ্চা কাচ্চাগুলো। চুলার বাচ্চা কাচ্চা বলতে চুলার মধ্যে যেগুলা দেওয়া থাকে এগুলা না থাকলে তো আবার চুলায় আগুন জ্বলবে না। তো ও আমার যে চুলা ওইটার মধ্যে কিন্তু এক একটা চুলায় 5টা করে অপশন আছে, মানে যন্ত্রপাতি যেগুলা এগুলাকে ভালো করে যদি পরিষ্কার রাখা না হয় তাহলে অনেক সময় দেখা যায় কি মানে মরচে পড়ে যায়। তো মরচে পড়ে গেলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, তাই এগুলা রেগুলার পরিষ্কার করাটাই উত্তম। তো এখানে আমি কিন্তু ভালো করে তারের মাজনি দিয়ে এটাকে ভালো করে ঘষে মেজে নিচ্ছিলাম। তো এইভাবে করে সবগুলো আমি পরিষ্কার করে নিব। তো যে কথা বলছিলাম যে এক একটা চুলার মধ্যে 5টা করে অপশন, অলরেডি 2টা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে এই যে 3টা, এই হলো 4 নাম্বারটা, তারপরে 5 নাম্বারটা হলো এইটা। তো এই 5টা জিনিস ধুইতে হয়, আর 5টা 5টা 2টা সরি 10টা হচ্ছে 2 চুলায়। আর এই 2 চুলার 10টা ধুইতে গিয়ে আমার মনে করেন যে নাজেহাল অবস্থা হয়ে যায় একদম। তো কিছু করার নেই, একটা জিনিস যদি ভালো রাখতে হয় কিছু তো কষ্ট করতেই হবে। আর এই কষ্টগুলোতে কিন্তু একদমই খারাপ লাগা কাজ করে না। তো কথা বলতে বলতে এখানে আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া বানাতে এইরকম একটা গ্রাইন্ডার নিয়েছি, এটা দিয়ে ভালো করে গ্রেট করে নিব বাঁধাকপিগুলো, আর খুবই সুন্দর করে গ্রেট হয়ে গেছে। তো একটু উপরেরটা দিয়ে করলে বড় সাইজের যেই গ্রেডার ওইটা দিয়ে করলে কিন্তু একটু বড় বড় হয়, তাই আমি ছোটটা দিয়ে করলাম। আর এখন পেঁয়াজ আর বাঁধাকপির পানিগুলো আমি মানে হাত দিয়ে মধ্যে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি চাল আর ডালের পেস্ট ছিল ফ্রিজে ফ্রোজেন করা, ওইগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম। তো ওইগুলা দিয়ে দিব কিছু, কারণ চাল আর ডালের যে পেস্ট ওইটা দিলে কিন্তু মুচমুচে ভাব আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো, আর 1 চামচের মতো ময়দা দিয়ে দিব। তো এখানে বাঁধাকপির পাকোড়া আমি হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, আর মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর একটু মানে পাঁচফোড়ন দিয়েছি, আর কিছু দিব না মশলা। আর এখানে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ গুল গুল করে দিয়ে দিব, যাতে সব পাকোড়ার মধ্যে মিশে যায়। আর এখানে একটু বেশি করে ধনেপাতা দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিব। আর পেঁয়াজু বলেন আর পাকোড়া বলেন, এইগুলোর ডো আপনি যতই মাখাবেন ততই কিন্তু মানে খাওয়ার স্বাদটা চলে আসবে, কারণ এগুলা তো মিক্স করার জিনিস। যত ভালো করে মিক্স হবে ততই কিন্তু মনে করেন যে ভালো পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে চেষ্টা করবেন পাকোড়া বলেন আর পেঁয়াজু বলেন ওইগুলাকে ভালো করে মাখানো। তো কথা বলতে বলতে এখানে আমি আজকে বেগুনিও করব। তো বেগুনির জন্য যে ব্যাটারটা বানাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। তো বেগুনির ব্যাটার তৈরি করার সময় কিন্তু আমি ছোট চায়ের চামচে 1 চামচের পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে থাকি। আর বেকিং পাউডার দিলে কিন্তু ফুলকো হয়, বেগুনি বলেন আর আলুর চপ বলেন। ব্যাটারের মধ্যে যদি আপনি বেকিং পাউডার দেন তাহলে ফুলকো হয়। আর মুচমুচে ভাব আনার জন্য আমি কিন্তু এক সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে লাস্টের দিকে মিক্স করে রাখি কিছুক্ষণের জন্য। আর যখন মনে করেন যে বেগুনি মানে বানানোর সময় ওই সময় মনে করেন যে বের করে বেগুনিগুলো ভেজে নিই। আর এখানে আজকে আমি ভুনা খিচুড়ি করছিলাম, মানে পাতলা খিচুড়ি যেটা ওইটা করছিলাম, আর এখানে একটু ঘি দিয়ে দিব। আর পাতলা খিচুড়ি কিন্তু সারাদিনে রোজা রাখার পর মানে খাওয়ার পর এত ভালো লাগে কি আর বলবো। মানে আমার কাছে মনে হয় যে সারাদিনে রোজা রাখার পর পাতলা খিচুড়িটাই বেস্ট, কারণ এইটা খাওয়ার পর কিন্তু আর পেটের মধ্যে ভুটভাট গ্যাস মানে ইয়ে হয় না, গ্যাসের সমস্যাটা হয় না আর কি। তারপর কথা বলতে বলতে তো ইফতারের টাইমিং প্রায় শুরু হয়ে গেছে।
তো এখানে চলে আসলাম যে বাঁধাকপির যে পাকোড়া ওইটা ভাজার জন্য। কারণ এটা কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগবে, তাই আজকে একটু তাড়াতাড়ি ভেজে নিব, মানে তাড়াতাড়ি ভাজার কাজটা শুরু করে দিয়েছি। এটা ভাজতে কিন্তু সময় লাগবে, আর একদম লো ফ্লেমে করব। আর আমার হাজবেন্ড বলছিলেন একটু বেশি করে ভাজা ভাজা করতে, কারণ উনি মুচমুচে খেতে চাচ্ছেন। তো একটু বেশি বেশি ভাজা করে ফেলেছি, কিন্তু আমার কাছে কিন্তু এইভাবে একদম বেশি ভাজা আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। আমার কাছে মিডিয়াম যে ভাজাটা ওইটাই ভালো লাগে। তো এখানে কিছু বেগুনি আগে করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে আরো কিছু রয়ে গেছে, ওইগুলোও দিলাম। আর এই যে আমার বাঁধাকপির পাকোড়া রেডি। কেমন হলো দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো কয়েকটা আমি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমার জন্য, ওইগুলা মিডিয়াম ভাবে ভাজবো। তো এখানে আমি চলে এসেছি ফলমূল কাটার জন্য। তো এখানে তরমুজ কেটে নিচ্ছি। তো তরমুজ কাটার প্রপার শেপ কিন্তু আমি দিতে পারি না। তারপর আমার হাজবেন্ড এসে বললেন যে তুমি আমাকে কেন দিলে না, আমি প্রপার শেপটা দিতাম। তো ওই দিনও আমি এবড়ো তেবড়ো করে কেটেছি, তো আজকে ওইভাবে কাটলাম। আসলে কাটার পর দেখতে সুন্দর না লাগলে খেতেও কেমন যেন লাগে। আর আমি তো তরমুজ খাই না, বাট অন্যরা খেতে সময় যদি খারাপ লাগে সেটা দেখতেও মানে ভালো লাগে না। তো এখানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে আনারস কাটার পালা। তো আমার হাজবেন্ড বলছিলেন উনি কেটে দিবেন। আসলে এই আনারসগুলো এত শক্ত, মানে এর খোসাটা এত শক্ত, আমি পারছিলামই না কাটতে। তো ওই দিনও আমার হাজবেন্ড কেটে দিয়েছিলেন, আজকেও কাটছেন। তো এরকম টুকটাক জিনিস হেল্প করতে আসেন ঠিক আছে, বাট মানে আমার কাছে মনে হয় উনি হেল্প করতে এসে আমাকে আরো কাজে মানে একটু ঝামেলা বাড়িয়ে দেন। মানে সামান্য কাজই করবেন কিন্তু লাগে এসে ঝামেলা পাকিয়ে দেন। আর এই ভিডিওটা যদি আমার হাজবেন্ড দেখেন তাহলে তো বলবেন আর তোমাকে সাহায্য করব না। আচ্ছা যাই হোক, এখানে কথা বলতে বলতে উনি একটা ডিজাইন করেছেন, মানে দেখতে লাগবে যে আনারসটা কাটা হয়নি কিন্তু উনি কেটে রেখেছেন, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি আমার সিরামিক্সের একটা প্লেটের মধ্যে দুইটা জিনিসই মানে তরমুজ আর আনারস রেখে দিয়েছি একসাথে। তো এই যে আমার বেগুন ভাজাগুলো শেষ, এগুলো এনে ফেলেছি টেবিলে, আর তারপরে আবার বাঁধাকপির পাকোড়া। তো আজকের ইফতার হচ্ছে এইগুলোই, মানে এই আইটেমগুলোই হচ্ছে আজকের ইফতার আইটেম। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর এই টাইমিং এ লাস্টের দিকে ভিডিও করা একদমই যায় না, তখন একদম তাড়াহুড়ো লেগে যায়। আর এখানে দেখুন আমাদের ঘরের আসল রোজাদার বসে আছেন, আজানের ওয়েট করছেন খাওয়ার জন্য। ও মনে করেন সব কিছু ওর প্লেটে নিবে কিন্তু একটা জিনিসও খাবে না। তো ইফতার পরে নামাজ শেষ করে চাটা খেয়ে তারপর চলে আসছিলাম একটা রান্না করার জন্য, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে চিংড়ি মাছ কিন্তু আমি ভুনা করার আগে একটু ভেজে নেই। এতে করে কি হয় খাওয়ার সময় ভালো লাগে। আর যদি ভাজা ছাড়া চিংড়ি মাছগুলো রান্না করা হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো এখানে কিছু ভেজে আমরা কিছু খাবো, মানে আমরা বলতে যারাকে কিছু দিব, ও এরকম ভেজে পছন্দ করে খেতে। তো এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব একটু বেশি করে, যাতে আহ চিংড়িগুলো একটু মুচমুচে হয় ভাজাটা। তো এখানে চিংড়ি ভাজা হচ্ছিল, আর আমার মেয়ে এসে বলছিল মাম্মি কখন হবে, আমাকে কখন দিবা। তো আমি ওকে বললাম যে দাঁড়াও, মানে তোমাকে দিব, আহ একটু ভেজে নেই। তো এখানে ভাজছিলাম, আর ওই সময় আমি আম্মার সাথেও কথা বলছিলাম ফোনে। তো আমার ভাইয়া থাকেন দুবাইয়ে, ওখানের পরিস্থিতি ভালো না। আর কাতারেরও শুনেছি পরিস্থিতি ভালো না, ওমানেও সেম। মানে মধ্যপ্রাচ্যের সব দেশেই এরকম মানে ঝামেলা চলছে, যুদ্ধের মতো একরকম বলতে গেলে। আর কথা বলতে বলতে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এখন রান্না করব। তো যা বলছিলাম আর কি, যে মধ্যপ্রাচ্যে এমন অবস্থা হয়েছে যে ইরান, মনে করেন যে মধ্যপ্রাচ্যের সব দেশে যেখানে আমেরিকার যে ঘাঁটিগুলা থাকে ওইখানে মানে বোম ফেলছে। তো সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা আর কি, যে যারা সাধারণ মধ্যপ্রাচ্যে যারা কাজ করে তারা তো মনে করেন যে কিনে খেতে হয় অনেক কিছু। তো সেক্ষেত্রে আমার ভাইয়ের আবার প্রবলেম হচ্ছে না, উনি তো মনে করেন
মানে ওনারা আরবি আন্ডারে থাকেন, কিন্তু যারা আরবির আন্ডারে থাকে না, নিচে নিজে মনে করেন কিনে খায় বা আছে না নিজে রান্না করে, তাদের প্রবলেম হচ্ছে তারা পেঁয়াজ কিনতে পারছে না, তেল কিনতে পারছে না, সব জিনিসে এত এত দাম। এখানে চিংড়ি মাছ ভুনায় কিন্তু আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, আর হলুদ মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছে, সাথে সামান্য জিরে গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে মনে করেন কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা তো একদমই সিম্পল, যার কারণে আর আমি আপনাদের সাথে মানে ভয়েস ওভার করলাম না কি কি দিলাম, আপনারা দেখে বুঝে নেবেন। আর বিশ্বের এরকম পরিস্থিতিতে কি বলবো, মানে মনটাই খারাপ হয়ে যায়। আর মধ্যপ্রাচ্যের মনে করেন প্রায় দেশেই বেশিরভাগ বাঙালি থাকেন। তো ওনারা যদি কাজ পান না বা কাজ করেন না, দেশে তো রেমিটেন্ট আসবেও না। টাকা পাঠাতে না পারলে দেখা যাবে এবার ঈদের বাজারও ভালো হবে না। তো আমাদের যেহেতু মানে মার্কেটে মানে বেচাকেনা একদমই কমে যাবে, যেহেতু মানে বিদেশ থেকে রেমিটেন্ট আসা কমে যাবে, সেহেতু তো মনে করেন মার্কেটের কেনা বেচাও কমে যাবে। তো আল্লাহ পাক ভালো জানেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে মানে আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যে যেখানে আমরা আছি সুস্থ অবস্থায় থাকি। তো কথা বলতে বলতে এখানে আমার চিংড়ি মাছ ভুনা হয়েই গেছে। তো এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু আর কিছুই লাগে না, শুধু চিংড়ি মাছ দিয়েই খাওয়া যায়। মানে যারা যারা আর কি চিংড়ি মাছ পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না চিংড়ি মাছ, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমার মেয়ের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, ওকে মনে করেন যে এই কয়দিন একদমই পড়তে বসায়নি। তো যেহেতু অনেক দিন চলে গেছে, ভাবলাম এখন ওনার মানে ছুটি শেষ, উনি পড়তে বসবেন। তো এখানে দেখুন আমাকে কি করছে, আমি বলছিলাম তুমি সুন্দর করে আঁকাও। তো মানে হোমওয়ার্ক গুলো করছিল, আর আমি ওকে হোমওয়ার্ক করাচ্ছিলাম। তো গোসল করেও এসেছি, নামাজ পড়বো তারাবির। তো এখানে কিছু সিগনেচার দেওয়ার বাকি ওর ডায়েরিতে, ওগুলোও দিব। তো মানে কাজের আর শেষ নেই, কি বলবো, একটা পর একটা কাজ থাকে। আর আপনাদের সাথেও শেয়ার করি, ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, আজকের ভিডিওটা আর লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।